সুপ্রিয় দর্শক, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ডেইলি টক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সরণী। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিদিনই সমসাময়িক বিষয়গুলো ডেইলি টক অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আজকে ডেইলি টকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক এবং সম্পাদক জনাব মেহেদী হাসান। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে সরণী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা জনাব মেহেদী, আমাকে বলুন যে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন বলে আপনি মনে করছেন এখন আছে? আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কথা যদি আমি এই মুহূর্তে বর্ণনা করতে যাই এবং বর্তমান সময়ের আলোকে যদি এটাকে বর্তমান সাম্প্রতিক ঘটনা বলি, মানে বাংলাদেশের সাথে যে ঘটনাগুলো ভারতের ঘটছে সেই আলোকে যদি আমি এটা বর্ণনা করতে যাই, সেক্ষেত্রে বলতে হবে যে বাংলাদেশের সাথে এই মুহূর্তে ভারতের সম্পর্ক বেশ উত্তেজনাকর। কেন উত্তেজনাকর সেটার ব্যাখ্যা যদি আমি বলি, সেক্ষেত্রে আপনি দেখবেন যে শহীদ ওসমান বিন হাদি তার হত্যাকাণ্ড থেকে শুরু করে মোস্তাফিজের যে ভারতের আইপিএল থেকে তাকে বয়কট করা বা আইপিএল থেকে বাদ পড়া, যাকে কিনা আপনি জানেন যে যাকে 20 লাখ রুপিতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিনেও নিয়েছিল, আমরা সেটা আমাদের ডেইলি টকে আলোচনা করেছি, সেখান থেকে তাকে বাদ দেয়া। ওদিকে শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনার জেরে বাংলাদেশে যেদিন রাত্রে তিনি গুলিবিদ্ধ হলেন বা যেদিন তার মৃত্যুর সংবাদ আসলো, সেদিন গণমাধ্যমের উপর যে হামলা হলো এবং ভারতীয় যে দূতাবাস, চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনারের একটি অফিসে হামলা হতেও আমরা দেখেছি। তো এই ঘটনাগুলির মাধ্যমে কিন্তু বাংলাদেশের তরফ থেকে ভারতের সাথে যে সম্পর্ক ভালো যাচ্ছে না, সেটার একটা উদাহরণ ছিল বাংলাদেশের তরফ থেকে। ওদিকে আবার ভারতেও কিন্তু যেটি হয়েছে যে ভারতে বাংলাদেশের যে হাই কমিশনার আছে দিল্লিতে, সেটার সামনে বিক্ষোভ হয়েছে, সেই হাই কমিশনে হামলার ভাঙচুরের ঘটনাও ঘটেছে একই ধরনের, এবং তারই প্রেক্ষিতে কিন্তু ভারতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আবার বাংলাদেশেও কিন্তু ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে। এটি কিন্তু দুই দেশের মধ্যে যখন সম্পর্ক খারাপ থাকে তখনই কিন্তু এক দেশ আরেক দেশের হাই কমিশনারকে বা রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানো হয়। সেটা আমরা বেশ কয়েকবার দেখেছি, কয়েক দফায় কিন্তু ডাকা হয়েছে। একই সাথে এরই জের ধরে যদি আমি বলি যে ভারতে যে আইপিএল, আপনারা অনেকেই জানেন যে ভারতের আইপিএল হলেও এটা বাংলাদেশে অনেকটা জনপ্রিয় ছিল এবং টি-20 ফরম্যাটের যে ক্রিকেট, সেটা কিন্তু টি-20 আইসিসি বিশ্বকাপ চালুর আগে থেকেই কিন্তু আইপিএল চলছে, মানে আইপিএলকে অনুসরণ করেই কিন্তু টি-20 বিশ্বকাপ চালু হয়। তো সেই আইপিএল এর একটা জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স, সেই কলকাতার নাইট রাইডার্সে এবার মুস্তাফিজ খেলার কথা, তাকে দুবাইতে 20 লাখ রুপি দিয়ে মুস্তাফিজকে কিনেছিল শাহরুখ খানের দল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ভারতের উগ্রবাদীদের বাধার কারণে, প্রতিবাদের কারণে এবং ভাঙচুরের হুমকি দেওয়ার কারণে কিন্তু মুস্তাফিজকে খেলানো যায়নি। এবং এর পাল্টা পদক্ষেপেও কিন্তু বাংলাদেশ পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ যেটা করেছে যে সামনে যে টি-20 ওয়ার্ল্ড কাপ আসছে, সেই টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজক আপনি জানেন সরণী, যেমনটি যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে সামনের ওয়ার্ল্ড কাপ। সেই ওয়ার্ল্ড কাপেও কিন্তু বাংলাদেশ, ভারতে যদি কোনো ম্যাচ পড়ে, ভারতে যদি কোনো ভেন্যু থাকে খেলার, সেখানে বাংলাদেশ দল পাঠাবে না, এটা সিদ্ধান্ত নিয়েছে। এবং আরো বড় সিদ্ধান্ত যেটা নিয়েছে বাংলাদেশ, সেটা হলো আইপিএল এর কোনো ম্যাচ এবার বাংলাদেশের সম্প্রচার করাই হবে না। তার মানে কি জনাব মেহেদী, একটু ইনক্লুড করি যে রাজনীতির সাথে কি এই যে খেলাধুলা বিষয়গুলো কি জড়িত বলে আপনি মনে করছেন? অবশ্যই এই উত্তপ্ত অবশ্যই রাজনীতি থেকে এসেছে। কারণ মুস্তাফিজকে যে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, সেটা তো বাদ দেওয়া হয়েছে ভারতের যারা উগ্রবাদী বিভিন্ন গোষ্ঠী আছে তারা হুমকি দেওয়ার পরই তো ভারতের যে বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড, এই সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছে যে তাকে খেলানো হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি আগে সিদ্ধান্ত নিত যে মুস্তাফিজকে আমরা খেলতে নিব না, তাহলে তো আর নিলামই করতো না, তাকে তো নিলামে তার নামই উঠতো না। অবশ্যই এটা রাজনীতিক, এবং বাংলাদেশেও যেটি ঘটেছে সেটিও রাজনীতিক। তো বলা যায় যে বেশ উত্তেজনাকর পরিস্থিতি চলমান বাংলাদেশের সাথে ভারত। এত উত্তেজনার মধ্যেও আজকে একটা আলোচিত নিউজ আছে, সেটা হচ্ছে যে আমরা জানতে পারলাম
যে বাংলাদেশ ভারতের কাছ থেকে মানে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজেল আমদানি করতে চাচ্ছে। তো এত উত্তেজনার মধ্যেও কিভাবে এই বিষয়টি সম্ভব বলে মনে করছেন? আচ্ছা, আপনি যেমনটি বলেছেন যে বাংলাদেশ ভারতের কাছ থেকে ডিজেল কিনতে যাচ্ছে। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত বছরও কিন্তু বাংলাদেশ, গত বছর বলতে 2025-এর জানুয়ারিতেও কিন্তু বাংলাদেশ ভারতের কাছ থেকে ডিজেল কিনেছিল। এবং এবার যেটা করতে যাচ্ছে বাংলাদেশ, যে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও কিন্তু বাংলাদেশ প্রায় 1,80,000 টন ডিজেল ভারতের কাছ থেকে কিনতে যাচ্ছে। এবং আপনাকে আরও কিছু তথ্য যদি জানাতে চাই এর মধ্যে, যে বাংলাদেশ কিন্তু এই ডিজেল কিনবে, কিছু অংশ তো বিপিসি দিবে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দিবে কিছু অর্থ, কিন্তু ম্যাক্সিমাম টাকাই বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হবে ব্যাংক ঋণ করে। তার মানে আপনি ঋণ করে ভারতের কাছ থেকে কিন্তু ডিজেল আমদানি করতে যাচ্ছেন, এবং সেটার পরিমাণও কিন্তু কম না, প্রায় 1,80,000 টন, এবং যেটার মূল্য কিন্তু 1,500 কোটি টাকা। এই মুহূর্তে এক্ষেত্রে কি ভারত নিষেধাজ্ঞা জারি করতে পারতো না? যেহেতু আমাদের এক্ষেত্রে বাংলাদেশও তো মানে শুধুমাত্র ভারতের দিকটা যদি দেখি, ভারতের তো ব্যবসা হচ্ছে এখানে, ভারতের তো লাভ। এখানে আমরাই যদি না কিনতাম তাহলে আমাদের দিক থেকে কিন্তু প্রতিবাদ জানানো হতে পারতো। এবং এই সিদ্ধান্তটা কে নিয়েছেন? আমাদের অর্থ উপদেষ্টা জনাব সালেহউদ্দিন আহমেদ কিন্তু আজকের এই একটা বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটা কেনা হবে নুমালীগড় রিফাইনারি লিমিটেড নামে একটি কোম্পানির কাছ থেকে। এবং এটা কিন্তু এই চুক্তি ভারতের সাথে যে ডিজেল ক্রয়ের যে চুক্তিটি, এটি কিন্তু এই সরকার করেনি, এটি করেছিল আগের আওয়ামী লীগ সরকার, এবং 2016 সালে এই চুক্তিটি করে। এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু 2023 সালে একটি বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন আছে তেল আমদানি রপ্তানির জন্য। তো সেই পাইপলাইনের মাধ্যমে এটা আসছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে বাংলাদেশকে ভারতের দিক থেকে এই চুক্তিটা বন্ধ করা যেত কিনা, কিন্তু এখানে প্রশ্নটা উঠতে পারে যে আমাদের যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের বড় একটি সমর্থক দল বাংলাদেশে যারা ভারত বিরোধী। তো অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটা বাতিল করতে পারতো কিনা সেটা হয়তো আলোচনার বিষয় হতে পারে। সেটাও আপনি ভালো বলেছেন, কিন্তু যেহেতু চুক্তিটা আওয়ামী লীগের আমলের। জি, আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে এখন বর্তমানে যেহেতু রাজনীতি নিয়েই এই বিশৃঙ্খলগুলো তৈরি হয়েছে, তো বর্তমানে এই বাংলাদেশের রাজনীতিতে এখন তাহলে ভারতের প্রভাবটা কেমন বলে মনে করছেন? বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব এই মুহূর্তে যদি বলি, নির্বাচন চলে এসেছে এবং জনাব তারেক রহমান, বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে এবং হেভিওয়েট নেতা বলা যায় বাংলাদেশের রাজনীতিক হিসেবে, এই মুহূর্তে আমি দেখছি না যে তার সমকক্ষ জনপ্রিয় কেউ আছে বলে মনে হচ্ছে না আপাত দৃষ্টিতে। এই সময়ে তিনি দেশে ফেরা, রাজস্বিক সংবর্ধনা এবং বেগম খালেদা জিয়ার প্রয়াণ এবং সেখানে ইতিহাস কাঁপানো একটা জানাজা, সব মিলিয়ে এই মুহূর্তে বিএনপি বা তারেক রহমানের একটা হাইপ চলছে বাংলাদেশে। এখন আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে যেদিন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয় সেদিন কিন্তু ভারত থেকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু সশরীরে বাংলাদেশে এসেছিলেন বিশেষ বিমানে করে, এবং এসে প্রায় 40 মিনিটের মতন জনাব তারেক রহমানের সাথে তিনি সাক্ষাৎ করেছেন বিএনপির, এবং সেটা সংসদ ভবনে হয়েছে বলেই আমরা জানতে পেরেছি। 40 মিনিটের একটা সাক্ষাৎ হয়েছে। সেক্ষেত্রে বলাই যায় যে, এবং একটা বিশেষ শোক বার্তা কিন্তু তিনি লিখিত আকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা কিন্তু তিনি নিয়ে এসেছিলেন, এবং জনাব তারেক রহমান তার সাথে যেভাবে দেখা করেছেন, এবং ওই এস জয়শঙ্কর কিন্তু বাংলাদেশের কোনো সরকারি কারোর সাথে সেভাবে দেখা করেনি, সরকারি কোনো কর্মকর্তা বা প্রধান উপদেষ্টা এরকম কারোর সাথে কিন্তু দেখা করেন। তিনি একটি দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে দেখা করেছেন। তো বলা যায় যে এই মুহূর্তে বিএনপির প্রতি ভারতের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, এবং সামনের এই মুহূর্তে নির্বাচনের জনপ্রিয়তার কথা যদি বলি, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে যে বিএনপি এগিয়ে আছে। তাহলে বলা যায় মানে ভারত চাচ্ছে যে বিএনপির সাথে একটা সম্পর্ক তৈরি করতে, এবং ধরেই নিয়েছে ভারত, বলা যায় যে ভারত ধরেই নিয়েছে যে বিএনপি সামনে ক্ষমতায় আসছে। তো সেক্ষেত্রে ওদিকে আবার ভারত বিরোধী যে রাজনৈতিক দলগুলো তারা এখনো জোট বা আসন সমঝোতা এরকম কিছু বিষয় নিয়ে ব্যস্ত আছে। তারপরও আবার দেখা যাচ্ছে যে আমরা অতি সম্প্রতি দেখতে পেলাম যে জামাত ইসলামীর যিনি আমির শফিকুর রহমান, তিনি রয়টার্সকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে তার সাথে কিন্তু ভারতের কূটনীতিক পর্যায়ে একটা বৈঠক হয়েছে। তার মানে
ভারত কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নজর রাখছে এবং এখনো প্রভাব বিস্তার করছে, এটা আসলে অস্বীকার করার উপায় নেই। জনাব মেহেদী হাসান, আমাদের শেষ প্রশ্ন আলোচনার, যে আমরা শহীদ হাদি মারা যাওয়ার আগে তিনি কিন্তু ভারতকে নিয়ে অনেক কথা তিনি নিহত বলেছেন। হয়েছেন, হ্যাঁ, আততায়ীর গুলিতে, হ্যাঁ জি, এখন সেখানেও তিনি ভারত বিরোধী অনেক কথা বলেছেন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন খালেদা জিয়া, তিনিও কিন্তু ভারতকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তা আপনার কি মনে হয় যে তারা কি বাংলাদেশকে আদেও, তারা বলতো যে ভারতের প্রভাব পড়ছে আমাদের দেশে, তা আসলেও কি আমাদের এই বাংলাদেশটা কি ভারতের প্রভাবে চলছে, প্রভাব মুক্ত বা প্রভাব যুক্ত, কোনটা মনে আপনি করছেন? বলতে চাচ্ছেন যে ভারতের প্রভাব মুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি। দেখুন, 1971-এর মুক্তিযুদ্ধের পর থেকেই কিন্তু ভারতের একটা ছায়া ঘাঁটি, যদিও মুক্তিযুদ্ধের পরবর্তী আরো 3 মাস ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে ছিল এবং 3 মাস পর শেখ মুজিবুর রহমান এসে চিঠি দিয়ে কিন্তু তাদেরকে, ইন্দিরা গান্ধীকে চিঠি দিয়ে কিন্তু বিদায় করেছিলেন ভারতীয় সেনাবাহিনীকে, কিন্তু তারপরও ভারত হয়তো প্রকাশ্যে চলে গিয়েছিল, কিন্তু আসলে কিন্তু বাংলাদেশ যায়নি, ভারত যায়নি। ভারতের একটা ছায়া সেই 1971 সাল বা এর আগে পর থেকেই ভারতের একটা ছায়া নেটওয়ার্ক এবং শক্তিশালী ছায়া নেটওয়ার্ক কিন্তু বাংলাদেশে আছে, এবং সেই ছায়া নেটওয়ার্কটা বা ভারতের সেই বলয়টা, যেটাকে আপনি অদৃশ্য দেখবেন না, কিন্তু তাদের প্রভাব আছে বাংলাদেশে, এবং সেটা 71 সালের পর থেকেই আছে। এবং শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড থেকে শুরু করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সহ আরও যে সমস্ত পলিটিক্যাল কিলিংগুলো হয়েছে এবং বাংলাদেশের রাজনীতিতে যে উত্থান পতন ঐতিহাসিকভাবে ঘটেছে সেই 71 সালের পর থেকে এই পর্যন্ত, প্রত্যেকটি ঘটনার পিছনেই কিন্তু ভারতের হাত ছিল। এবং এটা এটা ভৌগোলিকভাবেই 3 দিক থেকে ভারত আছে, এবং তাদের, আপনার বাংলাদেশের মধ্যে অস্থিরতা বিরাজ করে, কিন্তু ভারতের রাজনৈতিকভাবে কিন্তু সেরকম অস্থিরতা নেই। হ্যাঁ, এই মুহূর্তে ভারতে ধর্মীয় উগ্রতা দেখা যাচ্ছে, হিন্দুত্ববাদ দেখা যাচ্ছে, কিন্তু তারা তাদের পলিসি, একটা বৃহৎ দেশ হিসাবে তারা তাদের পলিসি কিন্তু সবসময় বড়সড় দেশগুলোর, প্রভাবশালী দেশগুলোর মতনই রাখে। তো তারা তাদের প্রভাব কিন্তু বাংলাদেশের উপর বিস্তার করে রেখেছে এবং রাখবে যতদিন না পর্যন্ত ভারত বিভক্ত হচ্ছে। ভারত কিন্তু, পাকিস্তান ভেঙে দুটো হয়ে গেছে, কিন্তু ভারত কিন্তু তাদের, বরং তারা আরও নতুন একটা প্রদেশ সিকিম দখল করে নিয়েছিল 80-র দশকে বা 70-80-র দশকে। সুতরাং ভারত যতদিন পর্যন্ত এক আছে, এক ভারত, ঐক্যবদ্ধ ভারত আছে, ততদিন পর্যন্ত আসলে ভারতের প্রভাব বলয় থেকে বাংলাদেশ মুক্ত হওয়াটা এতটা সহজ না যতটা আসলে মনে হচ্ছে বা বলা যায়, স্লোগানে বলা যায়। তো এটাই হলো আমার অভিমত। ধন্যবাদ জনাব মেহেদী হাসান সুন্দর তথ্যবহুল আলোচনার জন্য। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। আমাদের আলোচনাটি যদি আপনাদের ভাবতে বাধ্য করে, প্রশ্ন করতে শেখায়, তাহলে কিন্তু আমাদের আজকের আলোচনাটি সার্থক। তো পরবর্তী ডেইলি টক অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি সরণি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।